হ্যালো, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মুভি এক্সপ্লেন ভিডিও। আজকে আমি এমন একটা মুভি নিয়ে কথা বলতে চলেছি, যে মুভিটি দেখলে বুঝতে পারবেন রাস্তাঘাটে চলতে চলতে আমাদের জীবনের সঙ্গে কিভাবে চুরি হয় সেটা খুব সহজেই ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিটিতে। মুভিটিতে বেশ কয়েকটি সাইকোলজিক্যাল ট্রিক দেখানো হয় যেগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে, আর সেই সঙ্গে রয়েছে অসাধারণ সব টুইস্ট। তো চলুন এই সাইকোলজির খেলায় হারিয়ে যাওয়া যাক। কাহিনীর শুরুতেই আমরা নিকি নামের একজন লোককে দেখতে পাই। সে একটি 5 স্টার হোটেলে বসে খাবার খাচ্ছিল। তখন তার কাছে একজন মহিলা আসে, তার নাম ছিল জেস। তাকে অফার করে কিছুক্ষণের জন্য তার বয়ফ্রেন্ড হওয়ার, কারণ একটি লোক তাকে খারাপ নজরে দেখছে আর তার পিছু নিচ্ছে। নিকি এটা শুনে রাজি হয়ে যায়। আসলে জেসের প্ল্যান ছিল নিকিকে লুট করা, তারপর একটি রুমের মধ্যে গিয়ে তারা ভালোবাসা আদান প্রদান করে। তখন সেখানে জেসের হাজবেন্ড চলে আসে। তাদেরকে এই অবস্থায় দেখে সে নিকির উপর বন্দুক তাক করে, কিন্তু নিকি বন্দুক দেখে বলে চালাও গুলি। তখনই জেস বলে তারা ধরা পড়ে গেছে, তাদের প্ল্যান ফেল হয়ে গেছে। নিকি তখন বলে তাদের এই প্ল্যান সম্পর্কে সে আগে থেকেই জানতো, যে তাকে লুট করার জন্য এসব নাটক করেছে। তাদেরকে বলে তারা যদি কখনো চুরি করে ততক্ষণ পর্যন্ত কাউকে বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত না সাকসেস হয়। সাকসেসফুল হওয়ার আগ পর্যন্ত তাদেরকে মিথ্যা বলেই যেতে হবে। আর এই নিকি কোনো সাধারণ লোক ছিল না, সে ছিল বিখ্যাত একজন চোর। আর এদিকে জেস ছিল ছোটখাটো একজন চোর। সে মানুষের কেবল ওয়ালেট চুরি করত, কিংবা হাতের ছোটখাটো ব্রেসলেট, আংটি এইসব চুরি করতো আর কি। নিকি তাকে বলে একটি ভালো চোর হতে হলে তাকে অনেক কিছু আরো শিখতে হবে। এরপর জেস একদিন নিকিকে ফলো করে। সে বুঝতে পারে যে তার মধ্যে নিশ্চয়ই একটি ভালো প্রতিভা আছে। সে তাকে শেখায় কিভাবে মানুষকে হিপনোটাইজ করে তার সবকিছু চুরি করতে হয়। এরপর সে তার সঙ্গে প্র্যাকটিক্যালি করে, আর তার সঙ্গে কথা বলতে বলতে সবকিছু নিয়ে নেয়। মানুষের কাছ থেকে কোনো কিছু চুরি করতে গেলে সবার প্রথমে তার ধ্যান আটকাতে হবে, আর ধ্যান যখন অন্যমনস্ক হয়ে যাবে তখন তুমি তার কাছ থেকে যে কোনো জিনিসই নিয়ে নিতে পারবে। এরপর কিছুদিন কেটে যায়, তারা দুজনে আবারও দেখা করে। জেস তাকে রিকোয়েস্ট করে তার সঙ্গে চুরি করবে আর একজন প্রফেশনাল চোর হয়ে উঠবে। নিকি প্রথমে রাজি হয়নি তাকে সঙ্গে নেওয়ার জন্য, পরে অনেক রিকোয়েস্টের পর তাকে সাথে নিতে রাজি হয়। এরপর সেখানে একজন লোক আসে যার নাম ছিল হোস্ট। সে ছিল নিকিদের টিমেরই একজন, আর তারপর সে জেসকে অভিবাদন জানায় তাদের টিমে আসার জন্য। নিকিদের নিজেদের বড়সড় একটি টিম ছিল যাদের কাজ ছিল চুরি করা। তারপর একটি বাজারের মতন জায়গায় যায় তার। এখানে তারা টিম বানিয়ে চুরি করবে। একজন চুরি করবে আর সেই মাল আরেকজন নিয়ে যাবে। আসলে এটা ছিল জেসের জন্য একটি পরীক্ষা, সে আসলে কতটা দক্ষ, সে কি তাদের টিমে আসার যোগ্য কিনা এটা যাচাই করার জন্যই এখানে তাকে আনা হয়েছে। এরপর দেখা যায় সে তার কাজটি খুব সুন্দরভাবেই পালন করছে। এখানে তাদের একটি গেম ছিল যে কিভাবে মানুষকে বোকা বানানো যায়, এইসব তাদের একটি প্ল্যানের মধ্যে ছিল। তাদের কাছে প্রফেশনাল চোর আছে। তো পরের সিনে দেখা যায় নিকি জোরে জোরে চিল্লাতে থাকে জ্যাজের উপরে। এটা আসলে তাদের চুরিরই একটি প্ল্যান ছিল, কিন্তু এই ব্যাপারটি জ্যাজ আগে থেকে কিছুই জানতো না। যখন নিকি জ্যাজের উপর চিল্লাতে থাকে তখন সেখানে যত লোক ছিল সবার ধ্যান তাদের উপরে চলে যায়, আর এই সুযোগে নিকির টিমের লোকেরা তাদের ব্যাগ চুরি করে নিয়ে যায়। নিকির কাজ ছিল মানুষের ধ্যান আটকানো, আর টিমের লোকজনের কাজ ছিল জিনিসপত্র চুরি করা। এই শহরে যতগুলো হোটেল বা রেস্টুরেন্ট আছে সবখানে চোরে ভর্তি ছিল। কেউ টিম বানিয়ে কাজ করত, আবার কেউ একাই কাজ করত। এরা মানুষের থেকে ক্রেডিট কার্ড চুরি করে নিত আর 1 সেকেন্ডের মধ্যেই সকল ডাটা কপি করে নিত। আর যার কাছ থেকে এটিএম কার্ড চুরি করেছিল সে বোঝার আগেই সেখানে রেখে দিত। যার এটিএম কার্ড সে যদি বুঝতে পারতো তার কার্ডটি চুরি হয়ে গেছে, তখন সে কর্তৃপক্ষকে জানানো মাত্রই 1 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ব্লক করে দিত, আর তারা এটিএম থেকে একটি টাকাও পাবে না। তারা একটি এটিএম মেশিনের উপরে একটি নকল এটিএম মেশিন লাগিয়ে রাখতো। এটার নাম হলো স্কিমার মেশিন। এই মেশিন মানুষের কার্ডের সকল ডাটা কপি করে রাখতো। তারা এই ডাটা ব্যবহার করে পরবর্তীতে এটিএম কার্ড থেকে টাকা তুলে নিত। এরপর দেখা যায় চুরি শেষে তারা নিজেদের আস্থানায় চলে এসেছে। এখানে চুরি হওয়ার পর সকল জিনিসপত্র রেখে দিত তারা। তাদের ওই টিমে প্রায় 30 জন লোক আছে। এদের মধ্যে কাউকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে তারা পুলিশকে ঘুষ দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। চুরির পর ইনকামের যতগুলো টাকা আছে তারা ভাগাভাগি করে এখান থেকে নিয়ে যায়। সেখানে একটি হার জ্যাজের খুব পছন্দ হয়। তখন নিকি বলে চুরি করার কোনো জিনিসপত্র তাদের কাছে রাখা যাবে না। যদি চুরি করা জিনিস তাদের কাছে রাখা হয় তাহলে তারা ফেঁসে যাবে। ধীরে ধীরে তারা দুজনকে পছন্দ করতে শুরু করে। এরপর দেখা যায় একদিন ফারহা আর জেস এক জায়গায় বসে চুরির প্ল্যান করছিল। তখন ফরহাদ হার্ট অ্যাটাকের নাটক করে। এটা ছিল তাদের একটি চাল মানুষের ধ্যান আটকানোর জন্য। ফরহাদ যখন অ্যাক্টিং করছিল তখন জেস মানুষের কাছে সাহায্য চাইতে থাকে, আর তখন সবার মনোযোগ সেই দিকে চলে যায়। এই সুযোগে তাদের টিমের লোকেরা সবার ওয়ালেট, ঘড়ি, মোবাইল এগুলো চুরি করতে থাকে। তারা মোটামুটি মানুষের সাইকোলজি জানতো,
কিভাবে মানুষের ধ্যান আটকানো যায় সেটা খুব ভালো করেই রপ্ত করেছিল সে। একজন বয়স্ক লোকের হাত থেকে একটি ঘড়ি চুরি করে সে ফরহাদের পকেটে ঢুকিয়ে দেয়। সবাই চুরি করার পর নিকি তাদেরকে জানায় 1 সপ্তাহের যতগুলো চুরি হয়েছে তার সবকিছু মিলিয়ে তাদের কাছে মোট $1.5 মিলিয়ন মতন আছে। এটা শোনার পর সবাই অনেক খুশি হয়ে যায়। নিকি তাদের সবাইকে বলে তাদের সবার হিসাব সময় মতো পেয়ে যাবে। সে রাতে তারা বেশ কিছু সময় এনজয় করে। এরপর তারা যে যার মতো আলাদা হয়ে যায়। পরের দিন হোস্ট নিকিকে $1.5 মিলিয়ন দেয় আর তারপর তাকে বলে সে যেন এই টাকাটা জুয়া না খেলে। এরপরে নিকি জ্যাজকে নিয়ে একটি ম্যাচ দেখতে যায়। এখানে রাগবি খেলার একটি ম্যাচ চলছিল। তো যাই হোক, তারপর তারা ম্যাচ দেখতে দেখতে একটি সিদ্ধান্ত নেয় তারা একটি গেম খেলবে, যে সঠিক বলতে পারবে সে জিতবে। তখনই নিকি একটি লোককে দেখিয়ে বলে সে যদি ক্যাচ ধরতে পারে তাহলে সে হেরে যাবে, আর যদি না ধরতে পারে তাহলে সে জিতে যাবে। তো সেই লোকটা ক্যাচ ধরতে পারেনি, এজন্য নিকি এখানে জিতে যায়। তারপরে একটি মেয়েকে নিশানা করে। ওই মেয়েটি স্টেডিয়াম থেকে বের হবে, তখন তাকে পিছন থেকে কেউ দেখবে। কতজন তাকে দেখে সেটা তাদেরকে বলতে হবে। তাদের দুইজনের মধ্যে কেউ যদি সঠিক উত্তর বা তার আশেপাশে বলতে পারে তাহলে সে $10 জিতে যাবে। তাদেরকে কিছু সময় ধরে একজন চাইনিজ লোক নোটিশ করছিল। সেই চাইনিজ লোকটা বলে সেও তাদের সঙ্গে খেলবে। এই চাইনিজ লোকটার নাম ছিল ইউহান। নিকি তখন রাজি হয়ে যায়। তখন বলে এই মেয়েটাকে 3 জন লোক পিছন ফিরে দেখবে। মিস্টার লি বলে 5 জন লোক দেখবে, আর জ্যাজ বলে 8 জন লোক দেখবে। তো মেয়েটা যখন স্টেডিয়াম থেকে বাইরে বের হচ্ছিল তখন দেখা যায় 7 জন লোক তাকে দেখেছে। তখন জ্যাজ জিতে যায়, কারণ সে খুব কাছাকাছি উত্তর দিয়েছিল। তারা দুজনে হেরে যাওয়ার পর তাকে $10 করে দিয়ে দেয়। তারপর তারা দুজন খেলার ব্যাপারে $1000 বেট ধরে। জ্যাজ বলে খেলার ব্যাপারে সে কিছুই জানে না, তাই সেখানে সে বেট ধরবে না। লি বলে একটু পরে একটি পেনাল্টি হবে, কিন্তু নিকি বলে হবে না। তখন দেখা যায় লি এই ম্যাচে হেরে যায়। তারপর $1000 তাকে দিয়ে দেয়। তারপরে তারা $5000 একটি বেট ধরে। কিছু সময় নিয়ে নিকি ভাবে সে খেলবে কি খেলবে না। তারপর সে খেলার জন্য রাজি হয়ে যায়, কারণ সে তো অলরেডি $1000 জিতে নিয়েছে। মানুষের লোভ মানুষকে বরবাদ করে দেয়। এরপর লি বলে এই লোকটা বল ধরে দৌড়াবে কিন্তু বল ছুঁড়ে মারবে না, আর সেটাই হয়। প্লেয়ার তখন বল ধরে দৌড় দেয় কিন্তু ছুঁড়ে মারে না। এরপরে $5000 নিকি হেরে যায়। এরপরে সেখান থেকে উঠে যাচ্ছিল, তখন লি বলে সহজ একটি গেম খেলবে, প্লেয়ার বলটা গোলে ছুঁড়ে মারবে, যদি গোল হয় তাহলে নিকি জিতে যাবে। কিন্তু দেখা যায় এবারও নিকি জিততে পারে না, আর $10,000 হেরে যায়। নিজেকে হারতে দেখে তখন নিকি আরো রেগে যায়। এবার সে $50,000 একটি বেট ধরে। সে বলে প্লেয়ার বল ধরে দৌড়াবে না কিন্তু কিক মারবে, কিন্তু এবারও দেখা যায় সে হেরে যায়। ছেলেটা বল ধরে দৌড় দেয় কিন্তু কিক মারে না। জেস তাকে অনেক বোঝায় যে জুয়া খেলো না, এখান থেকে পালিয়ে যায় চলো, কিন্তু নিকি তার কোনো কথাই শোনে না। সে তারপরে $1,00,000 একটি বেট ধরে আর বলে এই প্লেয়ারটি একটি ক্যাচ ধরবে না, ক্যাচ ছেড়ে দেবে, কিন্তু দুর্ভাগ্যবশত এবারও সে হেরে যায়। আর সে আবারও ততই রেগে যায়। ধীরে ধীরে সে বেট বাড়াতে থাকে। আর সে যে টাকাগুলো দিয়ে বাজি ধরছিল সেগুলো তার একার টাকা ছিল না, সেগুলো ছিল টিমের সবার টাকা। সে যদি এরকম ভাবে সব টাকা হেরে যায় তাহলে সে তার টিমকে কিভাবে টাকা দেবে। এই কারণে জ্যাজ তাকে অনেক বোঝানোর চেষ্টা করে আর এখান থেকে চলে যেতে বলে, কিন্তু সে জ্যাজের কোনো কথাই শোনে না। সে তার রাগ কন্ট্রোল করতে না পেরে আবারও বেট ধরতে শুরু করে। এরপর $1 মিলিয়ন বেট ধরে, যে যার তাসের নম্বর বেশি হবে সেই ব্যক্তি জিতে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও সে হেরে যায়, তার তাসের নম্বর ছিল কম। নিকি এবার কি করবে কিছুই বুঝতে পারে না। তার কাছে যত টাকা ছিল সবই হেরে যায়। তারপরে আবারও সে $2 মিলিয়ন একটি বেট ধরে। শর্ত হচ্ছে মাঠের মধ্যে যত প্লেয়ার আছে তাদের মধ্যে থেকে একজনের জার্সি নম্বর লি মনে রাখবে। তারপরে সেই নম্বরটা নিকি বলে দেবে। খেলাটা আরো মজাদার করার জন্য সে বলে নিকি নম্বরটা বলবে না, নম্বরটা বলবে জেস। লি এ কথাটা শুনে ভাবতে থাকে সে খুব সহজে এটা জিততে পারবে। তো সে দূরবীন দিয়ে মাঠের মধ্যে থাকা একজন প্লেয়ারকে চুজ করে। এরপর নিকি জেসকে বলে তোমার মনের মধ্যে যে নম্বরটি আসবে তুমি সেই নম্বরটি বলে দাও। জেস তাকে বলে সেটা সে পারবে না, কারণ তার ভয় লাগছে। নিকি তাকে শান্ত করে আর বলে মন যেটা বলবে সেই নম্বরটাই বলে দাও। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে জেস 55 নম্বরটা বলে। লি তখন বলে সে ঠিকই বলেছে, তারা এই বেটটা জিতে গেছে। তারা দুজনে মিলে $4 মিলিয়ন জিতে যায়। সেখানে তারা যত টাকা নিয়ে গিয়েছিল তার 3 গুণ বেশি জিতে যায়। তারপরে তারা ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে সেখান থেকে চলে আসে। আসলে এই লোকটা হলো একজন বিজনেসম্যান। তার সামনে যদি কেউ এরকম আজব খেলা খেলে তাহলে সেও তাতে লাখ লাখ ডলার বিনিয়োগ করে। আর নিকি মূলত এখানে এসেছিল তাকে লুট করার জন্যই। আপনাদের মনে আছে তার বন্ধু তাকে বলেছিল এই টাকা নিয়ে যাতে সে কোনো জুয়া না খেলে। আসলে এই সব কিছুই ছিল তাদের প্ল্যান, কিন্তু এই ব্যাপারে জ্যাজ কিছুই জানতো না। তাই তার রিয়াকশনগুলো সেখানে ছিল একদম অরিজিনাল। সে যখন জানতে পারে যে এটা তাদের প্ল্যান ছিল তখন সে পুরোপুরি হতবাক হয়ে যায়। সে নিকিকে জিজ্ঞাসা করে
যদি সব টাকা সে হেরে যেত তাহলে কি করত। নিকি তাকে বলে ততক্ষণ পর্যন্ত সে খেলে যেত যতক্ষণ না পর্যন্ত সে জেতে। তারপর তারা দুজন আলাদা হয়ে যায়, যেটার জন্য জ্যাজ মোটেও প্রস্তুত ছিল না। সে ভেবেছিল তারা দুজন দুজনকে ভালোবাসে এবং একসঙ্গে জীবন কাটাবে। জ্যাজ এটা কখনোই আশা করেনি। সে তাকে ভালোবাসে, কিন্তু তার নিরাপত্তার জন্যই নিকি আলাদা হয়ে গেছে তার থেকে। তারা যদি কোথাও একসাথে থাকে তাহলে ধরা পড়ে যেতে পারে। তারপর 3টি বছর কেটে যায়। সে একজন রেসারের সাথে দেখা করতে যায় যার নাম ছিল গরিবা। সে একজন রেসার চ্যাম্পিয়ন ছিল। তার কাছে একটি ডিভাইস রয়েছে যেটা গাড়ির পারফরমেন্স বাড়িয়ে দেয় খুব সহজেই, আর অন্য গাড়িগুলোকে এই গাড়িটি সহজেই বিট করতে পারে আর এগিয়ে যেতে পারে। গরিবা নিকিকে বলে সেজন্য তার অপোনেন্টকে এমন একটি ডিভাইস বানিয়ে দেয় যেটা গাড়িটিকে প্রথমে অনেক গতি দেবে, কিন্তু শেষমেশ সেটা স্লো হয়ে যাবে। আর এটা বানানো হয় কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। গরিবা চায় সেজন্য এই রেসটা জিতে যায় আর তার যে অপোনেন্ট আছে সেজন্য হেরে যায়। আর এই কাজটা করার জন্য নিকিকে $1 মিলিয়ন দিতে চায়। এই জন্য সে তাকে বেছে নিয়েছে। পিছনে যে বয়স্ক লোকটা ছিল সে নিকিকে পছন্দ করতো না, সে সবসময় তাকে ফলো করত। তখন নিকি একটি প্ল্যান বানায় যে কাল রাতে পার্টিতে গরিবাকে সে অপমান করবে, এমনকি ধাক্কাধাক্কি হবে, যাতে বুঝতে পারে গরিবা তার দুশ্মন। আর এইভাবেই ম্যাক আর নিকি বন্ধু হতে পারবে। পরে তারা তাদের মতন কাজ চালিয়ে যায়। পার্টিতে নিকি বলতে থাকে গরিবা একজন চোর, মূলত এসব কাজ করছিল যেন ম্যাকের নজরে আসে। তো যখন নিকি গরিবাকে মারতে যাচ্ছিল তখন সে সেখানে দেখতে পায় জ্যাজ এখন গরিবার গার্লফ্রেন্ড। এটা দেখার পর সে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে আর সত্যি সত্যি গরিবাকে মারতে থাকে। আর তাতে তাদের প্ল্যানও সাকসেসফুল হয়। সে ম্যাকের নজরে আসে আর সে নিকিকে ম্যাকের পার্টনার বানিয়ে নেয়। নিকি ম্যাককে বলে তার কাছে গাড়ির জন্য এমন একটি ডিভাইস আছে যেটা গাড়ির পারফরমেন্স অনেক গুণ বাড়িয়ে দেবে। তার বিনিময়ে সে তাকে $3 মিলিয়ন দিতে হবে। ম্যাকও এতে রাজি হয়ে যায়। তো একদিন জ্যাজ নিকির সাথে দেখা করতে আসে। সে জ্যাজকে বলে সে তাকে এখনো ভালোবাসে আর সে আবারও আগের মতন হতে চায়। তাকে বলে আগে যা হয়েছে সবকিছু ভুলে যাও, আমি আগের থেকে এখন অনেক ভালো আছি। সে গরিবাকে ছাড়তে পারবে না। আর নিকি তখন ফরহাদের সাহায্য নেয়। সে জ্যাজকে জীবনে আনার জন্য ফরহাদকে একটি হার্ট দেয়, যেই হার্টটি অনেক আগেই জ্যাজ পছন্দ করেছিল। সে বলে নিকি তোমাকে অনেক ভালোবাসে। তারা যখন আলাদা হয়ে গিয়েছিল তখন 2 বছর পর্যন্ত নিকি কিছুই করেনি। সে আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। এটা শোনার পর জ্যাজ সিদ্ধান্ত নেয় তার জীবনে আবারও সে ফিরে আসবে। এরপর তারা লুকিয়ে লুকিয়ে আবারও দেখা করতে শুরু করে আর এভাবেই তাদের ভালোবাসা চালিয়ে যেতে থাকে। তারা দুজন সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে পালিয়ে যাবে। নিকি তখন তাকে বলে তার একটি কাজ আছে, কাজটা শেষ করার পরই তাকে নিয়ে পালিয়ে যাবে। এরপর একটি ডিভাইস বানিয়ে সে ম্যাককে দেয়, যে ডিভাইসটা ম্যাকের খুবই পছন্দ হয়। সে তার গাড়ির পারফরমেন্স অনেকটাই বাড়িয়ে দেয়। এতে খুশি হয়ে সে তাকে $3 মিলিয়ন দিয়ে দেয়। সে ওই ডিভাইসটা প্রতিটি খেলোয়াড়কে $3 মিলিয়ন করে বিক্রি করে দেয়। সে সবকিছু মিলিয়ে $27 মিলিয়ন ইনকাম করে ফেলেছে। এরপর সে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই গরিবা তাদেরকে সেখান থেকে ধরিয়ে নিয়ে যায়। নিকি সবার কাছে যে ডিভাইসটি বিক্রি করে দিয়েছিল সেটি ছিল গরিবারই ডিভাইস। নিকি গরিবার কম্পিউটার হ্যাক করে ওই প্রোগ্রাম ফাইলটি নিয়ে নিয়েছিল আর সেটাই সবার কাছে বিক্রি করে দিয়েছে। গরিবা তাকে জিজ্ঞাসা করে কিভাবে তার কম্পিউটার সে হ্যাক করলো। তার কম্পিউটার প্রতি 5 মিনিট পর পর অটোমেটিক পাসওয়ার্ড পরিবর্তন হয় আর তার কম্পিউটার হ্যাক করা এতটাও সহজ নয়। নিকি তখন বলে হ্যাঁ, তোমার কম্পিউটার হ্যাক করা অত সহজ নয়। আসলে নিকি জ্যাজকে যে উপহারটা দিয়েছিল সেটার ভিতরে একটি চিপ বসিয়ে দিয়েছিল। এটা করেছিল যেন জ্যাজ ওই হার্টটা তার রুমে নিয়ে যায়। আর ঠিক সেটাই হয়, জ্যাজ ওই হার্টটা তার রুমে নিয়ে রেখে দেয়। কিন্তু এ ব্যাপারে জ্যাজ কিছুই জানতো না। সে হারের ওই চিপের মাধ্যমে গরিবার সব তথ্য পেয়ে যেত। সে কি টাইপ করছে, কি পাসওয়ার্ড, এমনকি কম্পিউটার ভাইব্রেশনও শুনতে পেত। আর এটার সাহায্যে সকল ডেটা সে চুরি করে নিয়েছিল। আর এটা শোনার পর সেই বয়স্ক লোকটা তাকে গুলি করে দেয়। এটা দেখে গরিবা খুব ভয় পেয়ে যায় আর বলে তুমি এটা করেছো, এখন তুমিই সামলাও। এরপরে সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আসলে এই লোকটা হলো নিকির বাবা। সে তাকে বাঁচানোর জন্যই তাকে গুলি করেছিল আর সে তাকে আসলে মারেনি। গরিবা ছিল একজন রেসার চ্যাম্পিয়ন, তার কাছে অনেক টাকা আছে। নিকি যে কাজটা করেছে তার জন্য তাকে আজীবন জেলে কাটাতে হতো, আর তা না হলে তার পেছনে হয়তো অনেক লোক লাগিয়ে দিত তাকে মেরে ফেলার জন্য। তাই সে এই সব কিছু থেকে নিজের ছেলেকে বাঁচানোর জন্যই সে তাকে গুলি করে আর সে তাকে নিজেই ট্রিটমেন্ট করে ঠিক করে ফেলে। আর এখানেই দেখা যায় মুভিটির শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটি জানাতে ভুলবেন না কমেন্টে। আর এরকম কিছু এক্সাইটিং মুভির এক্সপ্লেনেশন জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।